নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, জিওপলিটিক্সে হঠাৎ এমন কিছু ঘটে যায় যাতে করে সাধারণ মানুষ ভাবে যে এমনও হয়। আর ঠিক সেই ধরনের কাণ্ড কারখানাই ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছে। তার আগে প্রেসিডেন্ট পুতিনও একটা অদ্ভুত অফার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে অফার দিয়েছেন যে ইরানের যে এনরিচড ইউরেনিয়াম আছে ওটা আমরা নিয়ে নেব, রাশিয়া। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প মাথাটা একদম শেষ অবস্থায়, ব্রেন যখন ওনার কাজ করছে না, নিজে যীশু খ্রিস্ট সেজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এবং পাবলিকের কাছে প্রচন্ড গালি খেয়ে সেই পোস্ট ডিলিট করতেও বাধ্য হন। কি ব্যাপার? ব্যাপারটা পুরোটা আমরা শুরু থেকে বোঝার চেষ্টা করি। ওকে, দেখুন এখানে হেডলাইন যেটা রয়েছে, ক্রেমলিন রিপিটস অফার টু টেক ইরানস হাইলি এনরিচড ইউরেনিয়াম। ক্রেমলিন মানে কি? জিওপলিটিক্সে প্রত্যেকটা দেশের রাজধানীর নাম অনুযায়ী সেই দেশকে সম্বোধন করা হয়। তো ক্রেমলিন মানে হচ্ছে রাশিয়া। রাশিয়া আবার অফার রিপিট করেছে, বারবার আমেরিকাকে রিপিটেডলি বলছে যে আমরা ইরানের হাইলি এনরিচড ইউরেনিয়াম নিয়ে নিতে চাই। এবার রাশিয়া মানে কি ভিত্তিতে বলছে? আমেরিকা কেন হ্যাঁ বলবে? রাশিয়া একটা অপরচুনিটি দেখেছে যে ইরান আমেরিকার মেন সংঘাত হচ্ছে এনরিচড ইউরেনিয়াম নিয়ে। আপনি দেখুন, এই যে ইসলামাবাদে ইরান আমেরিকার পিস টক হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছিলেন? যে এই পিস টকে বেশিরভাগ পয়েন্টেই ঐক্যমতে পৌঁছানো গেছে, কেবল নিউক্লিয়ার সেটেলমেন্ট আসছে না। আমেরিকা চায় না ইরান কোনোদিন নিউক্লিয়ার ক্যাপাবল কান্ট্রি হোক। ইরান চায় না তাদের এত দিনের আত্মত্যাগের বলিদানের যে নিউক্লিয়ার মিশন সেটা পুরোপুরি অ্যাবর্ট হয়ে যাক। এবার প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে দেখুন, ইরান যদি তাদের এই যে নিউক্লিয়ার অ্যাম্বিশন, এর জন্য লাস্ট এতগুলো বছর আমেরিকার স্যাংশন, সারা পৃথিবীর স্যাংশন ইরান সহ্য করেছে। সাধারণ ইরানের মানুষকে ইরান কি বুঝিয়েছে? যে কষ্ট সহ্য করো, একদিন আমরা নিউক্লিয়ার উইপন বানিয়ে ফেলবো, সেদিন আমরা পৃথিবীকে রাজ করব, সেদিন আমাদের আর কেউ আটকাতে পারবে না। আজকে যদি ইরানের লিডারশিপ আমেরিকার শর্ত মেনে নিউক্লিয়ার উইপেন পুরোপুরি আত্মত্যাগ করে দেয়, নিউক্লিয়ার উইপেনের আশা ছেড়ে দেয়, ইউরেনিয়াম সব আমেরিকাকে দিয়ে দেয়, ইরানের সাধারণ মানুষ বাস্ট করবে যে আমরা এত দিনের পর দিন কষ্ট সহ্য করেছি কিসের জন্য? একদিন নিউক্লিয়ার উইপেন পাবো এই আশায়, আর আপনারা এটা আমেরিকার হাতে দিয়ে চলে এলেন। উল্টো দিকে আমেরিকার জনগণ তারা বাস্ট আউট করবে যদি ইরানের কাছে এনরিচ ইউরেনিয়াম থেকে যায়। যে ডোনাল্ড ট্রাম্প, তুমি আমেরিকার এত রিসোর্স নিয়ে এত টাকা খরচ করে ইরানে অ্যাটাক করলে, আমেরিকার মানুষকে বললে যে ইরানের কাছে নিউক্লিয়ার উইপন অলমোস্ট তৈরি হয়ে যাবার পথে, আমরা যদি ওদের না আটকাই ওরা নিউক্লিয়ার উইপন বানিয়েই আমেরিকাতে অ্যাটাক করতে পারে, তাই আমরা ওদের আটকাতে যাচ্ছি। এত টাকা খরচ হলো, আমেরিকার এত অস্ত্র ধ্বংস হলো, আমেরিকার সোলজারদের প্রাণ গেল, আর লাস্ট অব্দি মুখে বড় বড় বাতেলা দিলে আমরা যুদ্ধ জিতে গেছি, এদিকে ইরানের কাছে এনরিচ ইউরেনিয়াম রয়ে গেল। তো দুটো দেশই তার দেশের যে মানুষ সেই সেন্টিমেন্ট খেয়াল রাখতে নিজের পয়েন্ট থেকে সরতে পারবে না। এবং কোনো দেশের লিডারশিপ, বিশেষ করে যদি সেটা ডেমোক্রেসি হয়, দেশের ইন্টারনাল যে সেন্টিমেন্ট তার এগেনস্টে গিয়ে কোনো বড় জিওপলিটিক্যাল ডিসিশন নিতেও পারে না, কারণ তাকে ভোটে জিততে হবে। এহেন অবস্থায় রাশিয়া একটা অপরচুনিটি দেখে ডোনাল্ড ট্রাম্পকে কল করে যে দেখুন, ইরানের কাছে রয়েছে 60% এনরিচড ইউরেনিয়াম। মানে কি? মানেটা ব্যাপারটা ছোট করে বুঝিয়ে দিই। ইউরেনিয়াম যে পাওয়া যায় সেটা দিয়ে নিউক্লিয়ার উইপন, পরমাণু বোম তৈরি করা যায় না, সেটাকে এনরিচ করতে হয় বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে। বাংলাদেশি ভাই বোনেরা ভালো করে শুনে নিন, ওরা আবার ভাববে হয়তো মাটি খুঁড়ে ইউরেনিয়াম বের করবো, ওটা দিয়ে বোম বের করবো, সায়েন্স লাগে। ও সায়েন্স তো আবার ওদের সঙ্গে সম্পর্ক নেই। যাই হোক, তো এই এনরিচমেন্ট করতে 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 ইরান 60% অব্দি পৌঁছে গেছে। মোটামুটি 85% বা 90% পৌঁছে গেলেই বোম তৈরি হয়ে যাবে। 60 থেকে 85 বা 90-তে পৌঁছানো খুব একটা কঠিন না।
নিচ থেকে 60 অব্দি পৌঁছানোটা খুব কঠিন, যে পথটা ইরান পার করে ফেলেছে। এবার ইরানের কোনো নিউক্লিয়ার এই মুহূর্তে রিঅ্যাক্টর নেই, প্ল্যান্ট নেই, এনরিচমেন্ট ফ্যাসিলিটি নেই, সায়েন্টিস্টদের মেরে দেওয়া হয়েছে, কিন্তু ওদের কাছে 200 কেজি 60% এনরিচড ইউরেনিয়াম রয়ে গেছে। এই 200 কেজি ইউরেনিয়ামের কি হবে? এটা থেকে গেলে 20 বছর পর ইরান এটাকে দিয়ে আবার বোম বানাতে পারে, রাইট? তো পুতিনের অফার যে আমরা যদি এই এনরিচড ইউরেনিয়াম নিয়ে নিই, আমেরিকা তুমি দেশের মানুষকে বলে দাও, দেখো ইরানের কাছে তো নেই, আমরা জিতে গেছি। ইরান তুমি দেশের মানুষকে বলে দাও, নিতে পারলো আমেরিকা, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছে সেফলি রেখে দিয়েছি, যখন দরকার পড়বে আবার নিয়ে নেব। তো দুটো দেশই নিজের ইন্টারনাল জনগণকে বুঝিয়ে রাখতে পারবে। রাশিয়া মাঝখান থেকে গেম খেলে দিয়ে বেরিয়ে গেল। এবার এটা রাশিয়ার অফার। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এই অফার আমেরিকা মানতে পারবে। ইরানের জন্য ভালো অফার, সেফ থাকবে, ইরান নিজের জনগণকে বুঝিয়েও নিতে পারবে যে আমরা আবার ব্যবস্থা তৈরি করি, রাশিয়া থেকে আবার ফিরিয়ে আনবো। আমেরিকা মানবে না এই কারণে, আমেরিকার কোল্ড ওয়ারের সময় থেকে আদর্শগত শত্রু হচ্ছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প কি বলবে আমেরিকার জনগণকে, যে আমরা ইরান থেকে এনরিচড ইউরেনিয়াম নিয়ে রাশিয়াতে রেখে এসেছি, যারা আমাদের শত্রু দেশ। যেই রাশিয়ার এগেনস্টে ইউক্রেনের লড়াই চলছে এবং ইউক্রেনকে কোটি কোটি ডলার দিয়ে, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকা সাহায্য করে যাচ্ছে, আলটিমেটলি ইউক্রেনের পিছনে দাঁড়িয়ে আমেরিকা এই লড়াইটা লড়ছে রাশিয়ার সঙ্গে, সেই রাশিয়াকে এনরিচড ইউরেনিয়াম দিয়ে এসছে ডোনাল্ড ট্রাম্প। এটা বলবে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে? পারবে না বলতে। ইভেন আজকের দিনে যখন এটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে রাশিয়া ক্যাসপিয়ান সির যে রাস্তা, সেই ক্যাসপিয়ান সি এর রাস্তা দিয়ে ইরানে একের পর এক অস্ত্র এবং কখনো কখনো ফুয়েল, যখন যা দরকার হয় সেগুলো এই যুদ্ধের সময় পাঠিয়ে যাচ্ছিল, সেই রাশিয়া যে অ্যাকচুয়ালি ইরানের পিছনে দাঁড়িয়ে এই যুদ্ধটাকে চালাচ্ছিল, কেবলমাত্র ইনফরমেশন ইন্টেলিজেন্স দিয়ে নয়, অস্ত্র পর্যন্ত দিয়ে, তাদের কাছে আমরা ইউরেনিয়াম রেখে এসেছি। ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে এটা নিজের দেশের জনগণকে? নিজের দেশের জনগণ মানবে এটা? কোনোদিন মানবে না। এটা হচ্ছে অবস্থা। এইবার এই মুহূর্তে তাহলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে? খুব খারাপ দিকে। কারণ আপনি দেখুন দ্য টাইমস অফ ইসরায়েলে কি লেখা হচ্ছে, এবং এটা লেখা হচ্ছে 13ই এপ্রিল রাত 2:13। আজকে 14ই এপ্রিল। কি লেখা হচ্ছে? আফটার টক্স ফেল আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, আইডিএফ প্ল্যানিং ফর রিটার্ন টু ওয়ার, ট্রাম্প মুলস স্ট্রাইকস অন ইরান। আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, যে কোনো মুহূর্তে ইরানের ওপর মারাত্মক অ্যাটাক করবে, আর যেই মুহূর্তে ইরানের ওপর ইসরায়েল অ্যাটাক করবে, আমেরিকা বাধ্য হবে আমেরিকান এয়ারফোর্সকেও অর্ডার দিতে যে তোমরাও বম্বিং শুরু করে দাও ইসরায়েলকে হেল্প করার জন্য। কারণ ইসরায়েলকে তো যুদ্ধে একা আমেরিকা কোনোদিন ছেড়ে ফিরে আসতে পারবে না, কারণ জিওপলিটিক্যালি যাহাই ইসরায়েল তাহাই আমেরিকা, এটুকু আমরা বুঝি। এবং গোটা আমেরিকাকে চালাচ্ছে ইসরায়েলের ডিপ স্টেট, ইসরায়েলের কোর লবি। তো এই মুহূর্তে যুদ্ধের সংঘাতের সম্ভাবনা আবারও পিকের দিকে উঠতে শুরু করে দিয়েছে। এহেন সময় যখন ডোনাল্ড ট্রাম্প দিশেহারা, আমরা গতকালই বোধহয় আলোচনা করছিলাম যে লোকটা এখন ফ্রাস্ট্রেটেড আত্মা, কনফিউজড, কি করবে বুঝতে পারছে না। কারণ ওনার যে প্ল্যানটা ছিল যে যেভাবে ভেনেজুয়েলার ফল হয়েছে সেভাবেই খুব অল্প সময়ের মধ্যে ইরানকেও আটকে নেওয়া যাবে, গেল না। ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করলো, আমেরিকা খুলতে চেষ্টা করলো, পারলো না। না পেরে বলল আমরাও ব্লক করে দেবো, আরো বেশি ব্লক করব, সবার জন্য ব্লক করে দেব, সেটাও পারলো না। আমরা গতকালই দেখেছি চীনের জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার করে বেরিয়ে যাচ্ছে, আমেরিকা কিছুই করতে পারছে না। এবং ইরান উল্টে মক করছে আমেরিকাকে, কি হলো, কিছুই তো করতে পারলে না। ইরান এই যুদ্ধের প্রথম থেকে মক করে যাচ্ছে, জাস্ট ব্যঙ্গ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, টুইটারে আমেরিকাকে। এহেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের খুব করে দরকার নিজের দেশের মানুষদের, ওনার যারা সাপোর্টার, ওনার যারা ভোটার, তাদের সেন্টিমেন্ট ওনার দিকে নিয়ে আসা। কারণ লোকটা দিনের শেষে আমি বড় মহান এটা শুনতে পছন্দ করে। সেই মনে আছে অসীম মুনির ওনাকে সবসময় বলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওই জন্য ওনার নাকি খুব খুশি লাগে, সেটা আবার ওপেনলি লিখছেন।
আমরা তো মানে ভদ্রতার খাতিরেও কেউ যদি বারবার ধন্যবাদ দেয় আমরা কি বলি, আমি আপনি, আরে না না কি যে বলেন, না আমি আপনি বলবো, হ্যাঁ আরেকটু বলুন তো, আরেকটু বলুন তো, আমার শুনতে ভাল লাগছে। তো এহেন ডোনাল্ড ট্রাম্প উনি কি করেছেন, উনি নিজে যীশু খ্রিস্ট সেজেছেন এআই দিয়ে, ঠিক আছে? এই যে এআই দিয়ে যীশু খ্রিস্ট সেজেছেন, আমি আপনাকে ছবিটাই দেখিয়ে দিচ্ছি, ইমেজে যাই গুগলে, এই যে এইটা সেজেছেন যীশু খ্রিস্টের মতো ড্রেস পোশাক দেখতে পাচ্ছেন, হাত দিয়ে জ্যোতি বেরোচ্ছে, একজন মুমূর্ষু রোগী তার কপালে গিয়ে উনি হাত রাখছেন, এইসব কাণ্ড কারখানা করে পোস্ট করেছে। ভাই যুদ্ধ চলছে, যুদ্ধে তুমি সুপার ডুপার আটকে আছো, ফেল তো বলবো না বাট কনফিউজড, সেই সময় লোকের মনে হয় যে আমি এআই দিয়ে ছবি তৈরি করে পোস্ট করব। জানি না আমাদের লাস্ট এআই কোর্সে ভর্তি হয়েছিল কিনা অন্য কোনো নামে, শিখেছে হয়তো, মজা পেয়েছে, তৈরি করছে, দেখবো সার্চ করে ডোনাল্ড ট্রাম্প নামে কেউ ভর্তি হয়েছিল কিনা। যাই হোক, এইবার যেই এটা হয়েছে, আমেরিকা 99% খ্রিস্টান মানুষের দেশ, আপনাকে বুঝতে হবে, পুরো সোশ্যাল মিডিয়া মানে অ্যান্টি নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিয়েছে। ওনার যারা সাপোর্টার তারাই, ওনার সাপোর্টাররা জেনারেলি একটু রিজিড খ্রিস্টান আমেরিকাতে, যে আপনি নেতা, আপনি প্রেসিডেন্ট, আপনি নিজেকে যীশুখ্রিস্ট কিভাবে বানাচ্ছেন, আপনি নিজেকে গড হিসেবে প্রচার করতে চাইছেন, ধর্ম নিয়ে ছেলে খেলা, ব্যাস ট্রিগার। এবং এতটা ট্রিগার হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জেনারেলি নিজের ইগো থেকে সরে না, ওই পোস্ট উনি ডিলিট করেছেন। তো ট্রিগারটা কোন লেভেলে হয়েছে? ট্রাম্প ডিলিটস জেসাস লাইক ইমেজ অফ হিমসেলফ আফটার ব্যাকল্যাশ ফ্রম চার্চ লিডার্স কনজারভেটিভস। এই হচ্ছে অবস্থা। সাজতে গেছিলেন যীশুখ্রিস্ট, সবাই বলবে এই আমাদের মহান নেতা, দিয়ে লোকজন এমন গালি দিয়েছে যে পোস্ট ডিলিট করতে হয়েছে। এবার দেখুন মানে কিভাবে ঘেঁটে ফেলছে ডোনাল্ড ট্রাম্প সবকিছু। একটা লজিক্যাল কিছু কথা তো বলতে হবে। আমাদের এখানকার পশ্চিমবঙ্গের কিছু নেতা নেত্রী আছে না, ধরা টরা পড়ে গেলে সে এমন অজুহাত দেয়, সে লোকজন মানে হাসতে শুরু করে, ওরা নিজেরাও বোঝে না যে আমি কেন বলছি এটা, অদ্ভুত কিছু লজিক দেয়। ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেই অবস্থা। কেন বলছি এ কথা? ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছে রিপোর্টার যে আপনি কেন করেছেন এটা। ডোনাল্ড ট্রাম্প বলছেন না না আমি তো যীশুখ্রিস্ট সাজিনি, আমি নিজেকে ডাক্তার দেখাচ্ছিলাম যে আমি মানুষকে বেটার করছি। তুমি কবে ডাক্তার হলে ভাই? আমি মানে মানুষকে তো বেটার করি। ও কবে মানুষকে বেটার করে? কোন ডাক্তারের হাত দিয়ে জ্যোতি বেরোয়? কোন ডাক্তার এরকম ড্রেস পরে থাকে? এটা তো যীশু খ্রিস্টের যে একটা পৌরাণিক ড্রেস, ঐতিহাসিক ড্রেস, যীশু খ্রিস্টকে মানুষ যেভাবে যে ড্রেসে দেখে অভ্যস্ত সেরকম ড্রেস। আচ্ছা না লজিক দিল। এবার এনার যিনি উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, সবসময় এনার সঙ্গে থাকে, জেডি ভ্যান্স এবার পাবলিকলি বলছে আরে ডোনাল্ড ট্রাম্প তো মজা করছিলেন, হিউমার, মানুষের তো সেন্স অফ হিউমারই নেই, ওই জন্য উনি পোস্ট ডিলিট করেছেন। তাহলে যীশুখ্রিস্ট সাজতে চেয়েছিলেন, না ডাক্তার সাজতে চেয়েছিলেন, না মজা করতে চেয়েছিলেন? নিজেরাই অফিসিয়াল এমন এমন স্টেটমেন্ট দিচ্ছে যে লোকজন আরোই এনার ম্যাচিউরিটি নিয়ে, বুদ্ধি নিয়ে, মেন্টাল অবস্থা নিয়ে, কন্ডিশন নিয়ে হাসাহাসি করছে, প্রশ্ন তুলছে। এহেন অবস্থায় ট্রাম্প কি করেছে? যিনি এই মুহূর্তে পোপ, পোপ মানে কি? পোপ মানে হচ্ছে এমন একটা পদ, যে পদে একজন মানুষ যিনি বসবেন তাকে মনে করা হয় গোটা পৃথিবীর ক্রিশ্চানিটির, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু। ধর্মীয় দিক থেকে ওনার প্রভাব মারাত্মক। তো এই মুহূর্তে যিনি পোপ, পোপ লিওকে উনি অ্যাটাক করতে শুরু করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেন পোপ লিওকে হঠাৎ অ্যাটাক করছে? পিছনে আপনাকে কারণ জানতে হবে, সবকিছুই কার্যকরণ সূত্রে বাঁধা। পোপ লিও কদিন আগেই বলেছে যে ইরানে যে সাধারণ মানুষ, এত নিরীহ মানুষ মারা যাচ্ছে, এটা ঠিক না। ভগবান কোনো কনফ্লিক্টকে ব্লেস করে না। ভগবান, গড, কোনো কনফ্লিক্টকে, যদিও গড আর ভগবান আলাদা, গড কোনো কনফ্লিক্টকে ব্লেস করে না, মানে আশীর্বাদ দেয় না। কেন ডোনাল্ড ট্রাম্পের গায়ে লেগেছে? ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এই যুদ্ধের মধ্যে রিলিজিয়াস অ্যাঙ্গেল আনতে চেষ্টা করছিল, যেটা ধর্মযুদ্ধ। যেই পোপ বলেছে যে না গড তো এরকম কোনো কনফ্লিক্টকে ব্লেস করে না, পোপের ওপর গেছে রেগে গিয়ে উনি বলছেন এই পোপ উইক অন ক্রাইম, ক্রাইমের প্রতি দুর্বল, এনার কোনো বিদেশ নীতির সেন্স নেই। এনাকে তো পোপ বানানো হয়েছিল কারণ ইনি আমেরিকান, ওই জন্য সারা পৃথিবী ভেবেছিল একজন আমেরিকানকে পোপ বানালে
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করতে সুবিধা হবে। সারা দিন এই পাগলা ভেবে যায় যে সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে, পোপ নির্বাচন হচ্ছে, সেটাও নির্বাচনের সময় মাথায় রাখা হচ্ছে কাকে পোপ নির্বাচন করলে ডোনাল্ড ট্রাম্প খুশি হবে। বলতে চাইছে পোপকে, আপনি পোপ হয়েছেন নিজের যোগ্যতায় নাকি? আপনি আমেরিকান বলে আপনাকে পোপ করা হয়েছে? পোপ তো সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই হতে পারে, কারণ খ্রিস্টান হলেই হবে। আপনি আমেরিকান বলে করা হয়েছে, কারণ আমেরিকানকে পোপ করলে আমি খুশি হব বলে। এভাবে সারা পৃথিবীতে যা হয় একে খুশি করার জন্য। দুঃখ তো বুঝতে পারছি। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সংসদে দাঁড়িয়ে বলে যে যুক্তরাষ্ট্র থেকে ফোন করা হয়েছিল অপারেশন সিঁদুরের সময়, আমরা তখন 3 ঘন্টা ফোন ধরিনি, বলেছিলাম বিজি আছি। সেই রেকর্ড তো রয়েছে আমাদের কাছে, গুগল করলে যে কেউ দেখতে পাবে। উনি তো নিশ্চয়ই দেখে নিয়েছেন যে ইন্ডিয়াকে ফোন করলে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ফোনই ধরে না, বলে বিজি আছি, পরে করব। পাকিস্তান থ্যাংক ইউ করে। তো বোঝা যাচ্ছে না এবার মেন্টাল কন্ডিশনটা? ও ভাবে যে সারা পৃথিবীতে যা হবে সব আমায় খুশি করার জন্য। এবার এটা উনি ভাবেন আর আসিম মুনির এটা করেন, এই জন্য ওদের দুজনের খুব বন্ধুত্ব। আর কোনো সুস্থ মানুষ তো করবে না এটা দিয়ে। এবার যখন পোপকে এইভাবে অ্যাটাক করছে, গোটা খ্রিস্টান কমিউনিটি ডোনাল্ড ট্রাম্পের ওপর রেগে যাচ্ছে যে ভাই তুমি পোপের অসম্মান কি করে করতে পারো। জর্জিয়া মেলোনি, ইনি ইটালি প্রাইম মিনিস্টার, ইনিও মারাত্মকভাবে অ্যাটাক করছেন ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের ফরে কথা বলতেন জেনারেলি জিওপলিটিক্সে। জর্জিয়া মেলোনি ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। জর্জিয়া মেলোনি কেন সামনের সারিতে উঠে এসে কথা বলছেন? কারণ এই যে পোপ যেখানে থাকেন সেটা একটা দেশ, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি দেশটার অল ইন অল হচ্ছে পোপ, ছোট্ট দেশ। এই ভ্যাটিকান সিটি থাকে রোমে। রোম কোথায়? রোম হচ্ছে ইটালিতে। তো সেই জন্য ইটালির প্রাইম মিনিস্টারের দায়িত্ব যে পোপকে ডিফেন্ড করতে হবে, কারণ ভ্যাটিকান সিটি আমার এলাকার মধ্যে, মানে ভ্যাটিকান সিটি নামেই একটা দেশ, আলটিমেটলি ইটালিতে। এই হচ্ছে এই মুহূর্তের ইউরোপের অবস্থা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সবাই রেগে যাচ্ছে এর পাগলামো কাণ্ড কারখানা দেখে। ইভেন এর নিজের দেশের লোকের অবস্থা দেখুন। এটা হচ্ছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং। অ্যাপ্রুভাল রেটিং মানে কত পার্সেন্ট লোক ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে। যখন উনি প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় ওনার অ্যাপ্রুভাল রেটিং ছিল 52% সিন্স ইনঅগারেশন ডে। ঠিক আছে, মানে 52% লোক ওকে মনে করেছে যে এ ঠিকঠাক প্রেসিডেন্ট হওয়ার জন্য। 43% লোক এগেনস্টে ছিল। এবার দেখুন পুরো গ্রাফ উল্টো হয়ে গেছে, সবুজটা নিচে নেমে গেছে, বাদামিটা ওপরে উঠে গেছে। এখন 40% লোক একে মনে করে এ ঠিক লোক, 56% লোক ওর দেশেরই মনে করে একে দিয়ে হবে না, একে হাঁটাও প্রেসিডেন্ট থেকে। এবার আপনি বলবেন তাতে কি, ও তো প্রেসিডেন্ট হয়ে গেছে, ওকে তো আর হাঁটানো যাবে না। মিড টার্ম ইলেকশন রয়েছে আমেরিকাতে নভেম্বর মাসে। মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প যদি মারাত্মক রকম ভাবে হারে, প্রেসিডেন্ট তো থাকবে, দেখবেন সব অ্যাটিটিউড সব কিছু বদলে গেছে, কথার ধরন, কাজের ধরন, এবং নতুন রূপে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাবে। এবার এই অবস্থায় এই গোটা ঘটনা লাস্ট 24 ঘন্টায় ঘটেছে জিওপলিটিক্সে। এই টোটাল অবস্থায় ভারতবর্ষের কাজ কি? একটাই কাজ, যখন যদি আমরা লাস্ট অব্দি দেখি এই যুদ্ধে ইরান হারছে, তখন দেখুন জিওপলিটিক্সে আইএফএস অফিসারদের, ভারতের অফিসারদের কাজ কি থাকে? কোনো একটা ঘটনা ঘটে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ তাতে ইনভলভ, সব তো আর ভারতের হাতে না। সেই অবস্থাটাকে কি করে ভারতের লাভে কনভার্ট করা যায় সেটা দেখা, রাইট? খুব সোজা কথা, একটা জঙ্গি বুকে হয়তো টাইম বোম বেঁধে পড়ছে বর্ডার এরিয়ায়, আমাদের কাজ তাকে একটু টোকা মেরে যাতে পাকিস্তানে পড়ে, যাতে ইন্ডিয়াতে না পড়ে। এবার ও কখন জঙ্গি হয়েছে, কখন বোম বেঁধেতে, সব তো আর আমাদের হাতে না। বাট যে কোনো সিচুয়েশনে আমাদের দেখতে হবে কি করে আমাদের দেশের উপকার হতে পারে। যদি এই যুদ্ধে ইরান হারে লাস্ট অব্দি, তখন আমাদের কি উপকার হতে পারে? লং টার্মে টেরোরিজমের এগেনস্টে ভারতবর্ষের একটা বড় লং টার্ম বেনিফিট হতে পারে। এবং রাশিয়া চায়নার সঙ্গে ভারতবর্ষের যে আরআইসি, যারা একটু পুরনো ভিউয়ার এই চ্যানেলে তারা বুঝবেন, সেই জোটে ভারতের একটা অগ্রাধিকার হতে পারে। এই দুটোই আমরা আলোচনা করে এসেছিলাম। আর যদি আমেরিকা হারে,
হারা ইন দ্য সেন্স আমেরিকা যদি চাপে পড়ে, ডোনাল্ড ট্রাম্প যদি এরকম বিপদে পড়ে, তাহলে সেই মুহূর্তে ভারতের ইমিডিয়েট লাভ। ইমিডিয়েট লাভ কি? ইমিডিয়েট লাভ হচ্ছে, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, যদি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মাথা ফ্রি থাকতো, কতবার যে ভারতের ওপর কত কিছু ট্যারিফ লাগিয়ে দিত, মনে আছে সেই ট্যারিফের সময়? এখন আর টাইম পাচ্ছে না। তো ভারতের এই সময়টাকে কাজে লাগিয়ে স্পিডে নিজের বিজনেসকে এগোতে হবে, এবং ভারত এগোচ্ছেও। একটা কনফিউজড আমেরিকা মানে ভারতবর্ষে ডিপ স্টেটের কাজকর্মের কমতি। আমেরিকা ফ্রি থাকলেই, হাতে টাকা থাকলেই টাকা ইনভেস্ট করবে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে, সিআইএ কে দিয়ে, ডিপ স্টেটকে দিয়ে কি করে ঝামেলা পাকানো যায়। তো আমেরিকা একটু দুর্বল থাকলে, একটু সমস্যায় থাকলে, একটু বিপদে থাকলে, একটু ডিস্টেবল থাকলে ভারতবর্ষ অনেক স্টেবল থাকবে। তো এই মুহূর্তে আমেরিকা চাপে, ভারতবর্ষকে দেখতে হবে এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে কিভাবে সেটা ভারতের ফরে আমরা কাজ করতে পারি, এবং সেটাই আলটিমেটলি জিওপলিটিক্সের ফর্মুলা। ওকে, এই জন্যই আমরা জিওপলিটিক্স পড়ি বা বুঝি, যে গোটা পৃথিবীতে কি চলছে, ভারত সেটা দিয়ে কিভাবে ইম্প্যাক্টেড হতে পারে, এবং ভারত ইম্প্যাক্টেড মানেই আজ নয় কাল আপনার জীবনও ইম্প্যাক্টেড। আশা করি গোটা ব্যাপারটা আপনাকে বোঝাতে পেরেছি। এবার লাস্ট একটা আপনাদের থেকে হেল্প চাই আমার। কি হেল্প? স্কিল বাংলা পরিবার আস্তে আস্তে তো বড় হচ্ছে, এবং দেশের প্রতি, রাজ্যের প্রতি আমাদের দায়িত্বও বাড়ছে। আমি আপনাদের বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমরা কিছু এনজিও অ্যাক্টিভিটিসে ঢুকতে চলেছি মে মাস থেকে। আপনাদের বলি তো কাজকর্ম এগিয়ে গেলে, বাট সকাল থেকে রাত অবধি ব্যাকএন্ডে আমি তো আমার টিমকে নিয়ে কাজকর্ম করেই যাই। তো আজকে সেই অ্যাক্টিভিটিতে আমরা আর এক স্টেপ এগিয়ে গেছি। আমরা কোনো এনজিও ওপেন করব না, বাট 1 মে থেকে আমরা যে কাজটা করব, আপনাদের কারোর এনজিও আছে, কেউ কোনো এনজিওতে যুক্ত, তো তারা হয়তো কোনো জায়গায় বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু কাজ করতে চাইছেন, সেখানে হয়তো কথার কথা একটু ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে, যে 1 লক্ষ টাকা হলে সুবিধা হয়। আমরা সেখানে যতটা পারি, হয়তো পুরোটাই পারবো, আপনাদেরকে হেল্পটা করে দেবো ফাইন্যান্সিয়ালি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করে, আমাদের লিগাল টিম আছে তার জন্য। কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে আপনাদের কোনো এনজিও নেই, আপনাদের পাড়ায় একটা ক্লাব আছে, তো আপনাদের ক্লাব থেকে একটা রক্তদান শিবির আয়োজন করতে চাইছেন। আয়োজনে 10-15 হাজার টাকা যেটুকু লাগবে সেটুকু আপনাদের ক্লাবের আছে, এবং রক্ত দেবার লোকও আছে আপনাদের গ্রামে বা শহরে বা আবাসনে 100 জন। কিন্তু ব্লাড ব্যাংকের সঙ্গে কানেক্ট করে গোটা ঘটনাটা অর্গানাইজ করার ফাইনাল যে ব্যাপারটা, সেইটা আপনারা হদিশ পাচ্ছেন না, তো সেটা আমার টিম করে দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরের আবাসনে, প্রত্যেকটা জায়গায় স্কিল বাংলা টিম যেটুকু সম্ভব একটু ক্যাটালিস্টের কাজ করবে সমাজের জন্য, বেটার কিছু করার জন্য। এর জন্য আপনাদের থেকে আমার একটাই হেল্প লাগবে, অন্য আর কিছু দরকার নেই। আমার টিম বাকি কাজ করে নেওয়ার জন্য এলিজিবল। ভগবানের কৃপায় ফাইন্যান্সিয়াল জিনিসপত্র আমাদের যথেষ্ট স্ট্রং রয়েছে, আপনাদের আশীর্বাদ এবং সাহায্যে। যেটা দরকার, আমি জাস্ট একটু আজকে কমেন্ট সেকশনে বুঝতে চাইব, তারপর মে মাস থেকে আমরা কাজকর্ম শুরু করব। আপনাদের কার কি প্রফেশন, মানে কারোর যদি ব্যবসা আছে তো কি ব্যবসা, কেউ যদি চাকরি করেন তো কোথায়, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন, কেউ যদি রিটায়ার্ড পার্সন থাকেন তাহলে কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন বা ব্যবসা করতেন। এইটা পরে আমরা আস্তে আস্তে একটা লিস্ট ইত্যাদি আমাদের টিমকে দিয়ে আপনাদেরকে অ্যানাউন্স করে তৈরি করে নেব। এইটা কাজে আসবে, তার কারণ হচ্ছে, ধরা যাক আমরা কোনো একটা কলেজের এনএসএস এর সঙ্গে টাই আপে হয়তো কোনো একটা বৃদ্ধাশ্রমে কিছু কাজ করতে চলেছি। এবার আপনাদের মধ্যেও কেউ হয়তো এই মুহূর্তে রয়েছেন, কেউ হয়তো কোনো কলেজের প্রফেসর, তিনি আমাদের ওইটুকু হেল্প আবার করে দিতে পারবেন যে আপনার কলেজের এনএসএস টিমের সঙ্গে আমাদের হয়তো একটা মিটিং করিয়ে দিতে পারবেন, জাস্ট এইটুকু। তো সেইটা বোঝার জন্য যে কে কোন প্রফেশনে আছেন, বা কে কোন ব্যবসায় আছেন বা ছিলেন, হয়তো সেই লাইনে আপনাদের খানিক আইডিয়া আছে, জ্ঞান আছে, তো আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে যদি একটু কমেন্ট করেন, তাহলে কমেন্ট সেকশন দেখে আজকে আমি খানিকটা আইডিয়া পেয়ে যাব, এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে মে মাস থেকে
স্কিল বাংলা কেবল এতদিন তো স্কিল্ড করিয়ে এসছি অনলাইনে আপনাদের সকলকে, ছাত্রছাত্রীদেরকে চাকরি পাওয়ার দিকে, ব্যবসার দিকে, আরো সুবিধার দিকে। এবার গ্রাউন্ডে নেমে আমরা আশা করি কিছু ভালো কাজ সবাই মিলে একসঙ্গে করতে পারবো। কি সঙ্গে থাকবেন তো প্রত্যেকে? জানাবেন অবশ্যই কমেন্টে।